খাবারের হাত থেমে গেল পলাশ শিকদার, পিয়াস শিকদার এবং পিয়ালের। শরীফা বেগম সবাইকে এতক্ষণ খাবার পরিবেশন করে নিজেই কেবল বসেছিল খেতে। এর মধ্যে হঠাৎ মেয়ের এমন অপ্রকাশিত প্রশ্নে তিনিও থমকে গেছেন। হৃদয়ে ভয়ের জন্ম নিল সুফিয়া বেগমের। তবে কি নিজের বান্ধবীর সাথে সম্পর্ক ধরে রাখতে মেয়ের অবনতির বয়সে যে ভুল তারা করেছিল তা সামনে আসতে শুরু করেছে? তুর্য কি বলে দিয়েছে পৃথাকে সব? এখন মেয়েটার কি হবে? মেয়েটা কিভাবে নিবে সবকিছু? সুফিয়া বেগমের ভাবনার মধ্যেই মুখ খুলল পিয়াল। বড় ভাই আর বাবা এখনো অবধি পৃথার কথার পরিপ্রেক্ষিতে কোনো উত্তর না দিলেও সে চুপ রইতে পারল না। অধৈর্য হয়ে বোনকে প্রশ্ন করল, কেন? তুর্য চৌধুরীকে দিয়ে তোর কাজ কি? সে কিছু বলেছে তোকে? পিয়ালের শেষ প্রশ্ন হতে না হতেই পিয়াস মুখ খুলল, গম্ভীর কণ্ঠে শুধালো, তুর্য চৌধুরীর সাথে তোর কোথায় দেখা হয়েছে? অপ্রস্তুত হলো কিছুটা। তুর্যের সাথে দেখা, ঝগড়া, রাতে ফোন কলে কথা বলা, এইসব যদি বলতে যায় তবে তাকেই বিপদে পড়তে হবে। তাই ভাই আর বাপ মিলে পুঁতে দিবে এখানে। এলোমেলো দৃষ্টি ফেললো পৃথা, আমতা আমতা করে বলল, কলেজের সম্মুখে এক লোকের সাথে দেখা হয়েছিল। তিনি তার নাম বললেন তুর্য চৌধুরী। আমি চিনি না বলে জানাতেই সে বলল তোমার বাবা চেনে, তার কাছ থেকে আমার পরিচয়টা জেনে নিও। পলাশ শিকদার তাকালেন মেয়ের পানে, নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখেই বললেন, আমি জানি না তুর্য চৌধুরীকে, এই নামে আমি কাউকে চিনি না। কথাটা শেষ করেই আবার ওজা শুরু করলেন বয়স্ক লোকটা। এমন ভাব যে সত্যিই সে চিনে না তুর্য চৌধুরী নামের কাউকে। পৃথা অবাক হলো কিছুটা। কেন যেন পিয়াস আর পিয়ালে তুর্যকে নিয়ে আগ্রহ দেখে তার মনে হয়েছিল ছেলেটাকে তার পরিবার চিনে। অথচ পলাশ শিকদার বেশ স্বাভাবিক ভঙ্গিতেই বলে দিল চিনে না। মনের কোনো প্রশ্ন চাকলেও তা প্রকাশ করলো না পৃথা। হতে পারে তার পরিবার সত্যিই চিনে না তুর্যকে, এই লোকটাই মিথ্যে বলছে। এমনি আতপাগল ব্রিটিশ লোক তুর্য চৌধুরী। পৃথা দ্রুত তার খাবার শেষ করে উঠে গেল। এমনিও আজ সারাদিনের ঘটনায় তার খাওয়া দাওয়ার মনোযোগ ছিল না কোনো, তাই একটু আগে ভাগেই শেষ হয়েছে খাওয়া। অন্য সময় হলে হয়তো বাবা ভাই কম খাচ্ছে কেন, খাবার নিচ্ছে না কেন, এত তাড়াতাড়ি উঠে যাচ্ছে কেন, এই নিয়ে হাজার খানিক প্রশ্ন তুলত। শেষে জোর করে চেয়ারে বসিয়ে গ্যান্ডে পিণ্ডে গেলাত। আজ অবশ্য তেমন কিছুই না করায় বেশ চমকেছে পৃথা, তবে চুপচাপ সটকে পড়েছে। এখানে এই নিয়ে প্রশ্ন করা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। পরে দেখা যাবে। তার প্রশ্নের পরিপ্রেক্ষিতে তাকে ধরে বেঁধে খাওয়ানো শুরু করেছে। পৃথা যেতেই পিয়াস এবং পিয়াল যেন হামলে পড়ল বাবার উপরে। এতক্ষণ তারা এখান থেকে পৃথার সরার অপেক্ষাতেই ছিল। পিয়াস বেশ চিন্তিত সুরেই বলল, বাবা তুর্য পৃথুর সামনে চলে এসেছে, এখন কি করবো আমরা? পিয়াল অধৈর্য হয়ে উঠল, অধৈর্য কণ্ঠেই বলল, ও যদি একবার ওদের বিয়ের কথাটা বলে দেয় পৃথুকে, তখন কি হবে? শরীফা বেগম অধৈর্য উঠলেন আবারও, ভয়ত কণ্ঠে শুধালেন, সেটা যদি কোনো ক্ষতি করে দেয় আমার মেয়ে? পলাশ শিকদার বুঝলেন নিজের স্ত্রী এবং ছেলেদের ব্যাকুলতা, তবে তার মধ্যে তেমন একটা বিচলিত ভাব দেখা গেল না। বরং বেশ থমথমে কণ্ঠে তিনি বললেন, বিষয়টা নিয়ে ভাবতে দাও আমাকে। বেলা গড়িয়েছে কিছুটা। চারিদিকে সূর্যের ফুটফুটে উজ্জ্বল আলোয় ভরে উঠেছে। ঘড়ির কাঁটায় টিকটিক করে জানান দিচ্ছে সকাল 9টা। পৃথার কলেজের সময় হয়ে এসেছে। মেয়েটা খেয়ে দিয়ে কলেজের উদ্দেশ্যে তৈরি হয়ে বেরিয়ে এলো নিজের কক্ষ থেকে, কিন্তু কক্ষে আসতেই মুখোমুখি হলো পলাশ শিকদারের। ওই অবশ্য নতুন কিছু নয়, পৃথার কলেজে যাওয়ার সময় প্রায় পলাশ শিকদার বসে থাকেন বসার কক্ষে। মাঝে মাঝে পত্রিকা পড়ে, আবার মাঝে মাঝে টিভিতে খেলা বা নিউজ দেখে। তার ব্যবসার কাজ এখন বেশিরভাগই দুই ছেলে সামলায়। মাঝে মাঝে শুধুমাত্র ব্যবসায় একটু উকি দিতে যান তিনি। ওই প্রায় দিনের মতো আজও বসার কক্ষে সোফায় বসে পত্রিকা পড়ছিলেন। তবে মেয়েকে আসতে দেখে তিনি পত্রিকা রেখে চোখ ঘুরিয়ে তাকালেন মেয়ের পানে, থমথমে কণ্ঠে প্রশ্ন করলেন, কোথায় যাচ্ছ? পৃথা ভড়কে গেল খানিকটা। সে যে প্রতিদিন এই সময় কলেজ যায় তা তো জানে তার বাবা। তাছাড়া এই মুহূর্তে তার শরীর, কলেজের পোশাক, আবার পিঠে ব্যাগ। তারপর জিজ্ঞেস করছে কেন? পৃথা নিজের ভাবনাকে ভাব প্রকাশ করলো না বাবার সম্মুখে, নমনীয় কণ্ঠেই বলল, কলেজে বাবা। পলাশ শিকদার মেয়ের থেকে চোখ ঘুরিয়ে আবার তাকালো পত্রিকার পানে, আদেশের সুরে বললেন, আজ কলেজে যেতে হবে না তোমাকে। পৃথা আশ্চর্য হলো, বাবা তাকে কলেজে যেতে বারণ করছে? অবিশ্বাস্য।
সে মাঝে মাঝে কলেজে যেতে না চাইলেও বাবার ধমকের জোরে উড়ে চলে যেতে হয় কলেজে, অথচ আজ কিনা সে নিজেই বলছে কলেজ যেতে হবে না। পৃথা অবাক কণ্ঠেই প্রশ্ন করলো। কেন? আমি বলেছি তাই। পৃথা আর কথা বাড়ালো না। বাবা যখন একবার কলেজ যেতে বারণ করেছে সে যাবে না। এমনিতেও কলেজ যেতে হবে না শুনে বেশ খুশি হয়েছে মেয়েটা। রোজ রোজ কলেজে যেতে হবে তার, শুধুমাত্র বাপ ভাইদের ভয়ে যেতে হয়। আজ যাক, তাও বাবা বারণ করেছে। পৃথা বাবার সম্মুখ থেকে কেটে পড়ল দ্রুত। বাবা যদি আবার মত বদলে যায়? না না, বাবার মত বদলানোর আগেই ঘরে গিয়ে কলেজের পোশাক পাল্টে ফেলতে হবে। প্রায় ঘন্টাখানেক পৃথার কলেজের সম্মুখে দাঁড়িয়ে অপেক্ষা করলো তুর্য। কত মেয়ে এলো গেল, অথচ তার বউয়ের দেখা নেই। বাড়ির সম্মুখে আরুষকে দাঁড় করিয়ে রেখেছিল যে যখনই পৃথা এখান থেকে যাবে তাকে যেন খবর দিতে। আরুষ রাস্তায় দেখা পায়নি মেয়েটার। তারা ভেবেছিল আজ হয়তো আরুষ রাস্তার পাশে দাঁড়ানোর আগেই পৃথা কলেজ চলে গেছে, তাই দুজন মিলে চলে এলো সোজা কলেজে। অথচ এখনো মেয়েটার খোঁজ নেই কোনো। পৃথাদের কলেজেও শুরু হয়ে গেছে ইতিমধ্যে। তবে কি ফাঁকি মেজ মেয়েটা কলেজে আসেনি? হয়তো আসেনি। দুর্যের মেজাজ গরম হলো। সে সেই সকাল থেকে একটা বার বইয়ের মুখটা দর্শনের জন্য হা ইস্তেশ করে মরছে, আর মেয়েটা কলেজেই এলো না। দুর্যের রাগ লাগলো। ইচ্ছে হলো বউটাকে যদি ঠাটি একটা থাপ্পড় মেরে গাল লাল করে দিত। তবে পরক্ষণেই নিজের চোখ মুখ শক্ত হয়ে এলো তুর্যের। ক্ষিপ্ত দৃষ্টিতে সে তাকালো নিজের হাতের পানে। ঠাটিয়ে চর সে কাকে মারবে? তার বউকে? একবার না জেনে থাপ্পড় মেরে দিয়েছিল বলে কি সে আবার মারবে? এই পৃথিবীতে তুর্যের বাচ্চা বউকে মারার অধিকার সে কাউকে দেয়নি, এমনকি নিজের হাতকেও না। তুর্য ব্যস্ত হাতে নিজের পকেট ঘেটে মোবাইলটা বের করলো। দ্রুত কল লিস্টে কল করলো পৃথাকে। একটু সময় অতিবাহিত হতেই ওপাশ থেকে একটা সুমিষ্ট নারী কণ্ঠে জানান দিল নাম্বারটি ব্যস্ত আছে। তুর্যের কপালে ভাঁজ পড়ল। তার মুরগির বাচ্চার মতোর বউটা আবার কার সাথে কথা বলছে? তাছাড়া কারোর সাথে কথা বললে তো ওয়েটিং বলবে, ব্যস্ত আছে তো বলবে না। কেটে দিলে বা ব্ল্যাক লিস্টে ফেললে পৃথা তার কল কেটে দিয়েছে বলেই তো মনে হলো না। তবে কি মেয়েটা তার নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলেছে? তুর্যের সন্দেহ হলো। ছেলেটা তড়িঘড়ি করে আবার কল লাগালো পৃথার নাম্বারে। না, এবারও সে একই কথা বলছে। তুর্যের সন্দেহ গাঢ় হলো। সে নিজের মোবাইলে থাকা অন্য সিম দ্বারা কল করলো পৃথাকে। এইবার কল ঢুকলো কোনো বাধা ছাড়াই। এর মানে পৃথা ওই নাম্বারটা ব্লক লিস্টে ফেলেছে। ক্রোধ জাগলো তুর্যের। মস্তিষ্কটা ফুটে উঠলো টক বগিয়ে। কত বড় সাহস এই নারীর, তাই নাম্বার ব্লক লিস্টে ফেলে। তুর্যের ক্রোধের মধ্যেই কলটা ধরলো পৃথা। সাথে সাথেই বাজখাই কণ্ডে চেঁচিয়ে উঠল তুর্য। হুঙ্কার দিয়ে বলল, এই বেদক মেয়ে, আমার নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলার সাহস তোমাকে কে দিয়েছে? তুর্যের বাজখাই কণ্ঠে কেঁপে উঠল পৃথা। তবুও দমে গেল না মেয়েটা। ঢোক গিলে বলল, এতে আবার সাহসের কি আছে? আমার মোবাইল, আমার হাত, আমার ইচ্ছে, যাকে খুশি ব্ল্যাক লিস্টে ফেলবো। আপনার কি? তুর্য আরো তেতে গেল। দাঁতে দাঁত চেপে বলল, আমাকে ব্ল্যাক লিস্টে ফেলে তুমি আবার কথা বলছো? তোমার জিপ টেনে ছিঁড়ে নেবো বেদক মেয়ে। ব্যাস, সাথে সাথেই তুর্যের ভেতর থেকে তার আগের সত্তা যেন তার থেকে দ্বিগুণ খেপে গেল। তাকে শাসিয়ে বলল, তাকে কে সাহস দিয়েছে আমার বইয়ে জিবা টেনে ছেড়ে নেবার? ছিঁড়ি আগে, আয় তোরটা ছিঁড়ি। নিজের সাথে নিজের যুদ্ধেই চুপসে গেল তুর্য। এই মেয়েটার নিকট আসলেই তার কেমন সব গুলিয়ে যায়। একটু শান্তি মতো রাগও দেখাতে পারে না। মস্তিষ্ক পৃথার ওপর ক্রোধিত হলেও হৃদয় তাকে সান্ত্বনা দিয়ে বলে, আহ, শান্তি শান্তি। মুরগির বাচ্চার মতো বউ তোর, তার উপর এতটা রাগ দেখানো তোর প্রাকৃতির বিরুদ্ধ। হৃদয়টা সর্বদা বেইমানি করে তুর্যের সাথে। অবস্থান তার বুকের মধ্যে, অথচ সমর্থন বউয়ের প্রতি। এই জীবনে তুর্যের ক্রোধের শিকার কত লোকেই তো হলো, এবং তার আশেপাশের পরিবেশে রকচটা বদমেজাজি হিসেবেই পরিচিত ছিল ছেলেটা। কিন্তু আজ মাত্র একটা মেয়ের সম্মুখে সে অসহায়। এও কি বিশ্বাসযোগ্য? তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য। ক্রোধে কমিয়ে শুধালো, কলেজে আসুনি কেন? হঠাৎ তুর্য কণ্ঠ নরম হতে দেখে অবাক হলো পৃথা। এইমাত্র না লোকটা হুঙ্কার ছাড়লো, এর মধ্যে আবার ভেজা বিড়াল সেজে গেল। পৃথা অবাক কণ্ঠে প্রশ্ন করলো, আপনি না এইমাত্র বাঘের মতো গর্জন ছাড়ছিলেন, হঠাৎ বিড়ালের মতো মিমু কেন করছেন? তুর্য অপ্রস্তুত হলো। আমতা করে বলল, পুরুষ মানুষ বাইরে যতই বাঘ থাকুক, বইয়ের সম্মুখে আসলে সে বিড়ালি হয়ে যায়। পৃথা বিভ্রান্ত হলো। কি বলছে এই পুরুষ? কে বাঘ?
আর কেই বা বউ? পৃথা ভ্রু কুচকে শুধালো। মানে? তুর্য এড়িয়ে যেতে চাইলো পৃথার প্রশ্ন। কণ্ঠে কিছুটা স্বাভাবিক করে সে বলল, ওসব বাদ দাও, এখন বলো আজ কলেজে কেন আসনি? তুর্য নরম কণ্ঠের পরিপ্রেক্ষিতে পৃথাও আর ক্রোধ দেখালো না, নরম কণ্ঠেই বলল। বাবা যেতে দেয়নি। তুর্য দাঁতে দাঁত চাপলো, কটমট করে বলল, তা দিবে কেন? তোমার রাজাকার বাপের আবার আমার সুখ সহ্য হয় না। কথাটা শেষ করেই বুকে হাত দিল তুর্য। এখন শান্তি লাগছে। বউকে কিছু বলতে পারবে না তাতে কি হয়েছে? বউয়ের বাপ ভাইদের তো বলতে পারবে। পৃথা কিছু বলার আগেই তুর্য আবার বুকে হাত দিয়ে বলল, তার সাথে আবার জুটেছে তোমার আলবদর এবং আলসামস ভাই দুইটা। পৃথা ফুঁসে উঠল। এই লোক যখন তখন তার বাপ ভাইদের অপমান করা শুরু করে দেয়, ব্রিটিশ লোক একটা। পৃথা কিছুটা ঝাঁঝানো কণ্ঠেই বলল, একদম আজে বাজে কথা বলবেন না। আমার বাপ ভাইরা রাজাকার, আলবদর, আলসমস কোনোটাই নয়, বরং আপনিই ব্রিটিশ। 1947 সালে আমাদের দেশ থেকে পালানো ব্রিটিশদের ফেলে যাওয়া বাচ্চা আপনি। তুর্য যেন আকাশ থেকে মাত্রই টুপ করে বলল, অবাক হবার ভান ধরে বলল, সি সি, মুরগির বাচ্চা, আমার মতো একটা নিরীহ হাঁসের বাচ্চাকে তুমি এভাবে বলতে পারলে? এসব কথা বলার আগে তোমার বুকটা একটুও কাঁপলো না? পৃথা এই লোকের অভিনয় দেখে আশ্চর্য না হয়ে পারল না। মিনিটে মিনিটে ভোল বদলায় এই আধ পাগল লোক। পৃথা কপাল টান টান করলো, কাটকাট কণ্ঠে বলল, না, কাঁপেনি। আমার বাপ ভাইকে রাজাকার, আলবদর, আলসমস বলতে আপনার যেমন বুক কাঁপেনি, তেমনি আমারও আপনাকে ব্রিটিশ বলতে একটুও বুক কাঁপেনি। তুর্যের চোখদয় ছোট ছোট হলো, থমথমে কণ্ঠে বলল, বাপ ভাই মিলে ভালোই তো আমার বিরোধিতা করতে শিখিয়েছে। যাক, ব্যাপার না, আমিও দেখি এরা আর কি কি করতে পারে। দিন শেষে ওই রাজাকারদের আমার মতো মুক্তি সেনাদের হাতেই পরাস্ত হতে হবে, দেখে নিও। পৃথা অবাক হলো, অবাক কণ্ঠেই বলল, আপনি মুক্তি সেনা? আপনি তো ঘেষিটা বেগমের বংশধর, যাকে সুখে থাকতে ভূতে কেলায়। নিজের স্বাধীন দেশকে পরাধীন করতে উঠে পড়ে লাগেন আপনারা। তুর্য চিন্তায় পড়ল। খুব একটা ভুল পৃথা বলেনি। সেদিন বিয়ের আসরে বউ তার ছিল এবং স্বাধীনও ছিল, কিন্তু সে কি করলো? সেদিন বিয়ের আসরে বউকে ত্যাগ করে পরাধীনতার শিকলে আবদ্ধ করে চলে গেল দূর দেশে। আর এখন সেই শিকল কেটে আবার বউকে স্বাধীন করা কত প্রচেষ্টাই না চালাচ্ছে। তুর্য ভাবুক ভঙ্গিতেই বলল, এই প্রথম তুমি একটা সত্যি কথা বললে। পৃথা মুখ বাঁকালো, ভেঙচি কেটে বলল, আমি সবসময় সত্যি বলি। তা না হয় বুঝলাম। এখন একটা কাজ করো তো, তাড়াতাড়ি আমার বাসায় চলে এসো। তুর্যের কথায় ভাঁজ পড়ল পৃথার কপালে, ভ্রু কুঁচকে শুধালো, আপনার বাসায় আমি কেন যাব? তুর্য ভাবলেশীন নির্বিকার ভঙ্গিতে জবাব দিল, দেখবো তোমায়, দেখতে ইচ্ছে করছে ভীষণ। চলে এসো তাড়াতাড়ি। পৃথা ভরকালো কিছুটা। কেমন ভাবে তাকে অধিকার নিয়ে বাসায় যাওয়ার কথা বলছে পুরুষটা? সে কি তুর্যের বিয়ে করা বউ নাকি যে বললেই যেতে হবে? তাছাড়া পুরুষ মানুষকে লাই দিলেই লাই পেয়ে যায়, মাথায় উঠে নাচতে শুরু করে, যেমন এই পুরুষ শুরু করেছে। 2 দিন একটু কথা বলেছে, তাও ভালোভাবে না, তাতেই এখন অধিকার বোধ নিয়ে বাসে যেতে বলছে। পৃথার কপালে ভাঁজ পড়ল, তীক্ষ্ণ কণ্ঠে বলল, আপনি বলেই যেতে হবে আমাকে? যাব না আমি আপনার বাসায়। তুর্য চোখ মুখ কুঁচকে ফেলল। সে ঠিক জানতো এই নারী তার আদেশকে সরাসরি না দ্বারা প্রতিহত করবে। এছাড়া আর যে কোনো কাজ নেই। তাই তো মনের ভেতরে আগে থেকেই সকল হুমকি ধমকি সাজিয়ে রেখেছে তুর্য। সেটা হুমকির স্বরে পৃথাকে বলল, তুমি আমার বাসায় আসবে নাকি আমি তোমার বাসায় চলে আসবো, কোনটা? থামলো তুর্য, আবার বলল, আমি তোমার বাসায় আসলে কিন্তু তোমার বাপ ভাইকে ধরে ধরে বলবো তুমি এখানে আমাকে আসতে বলেছো। আমি কিছুতেই আসতে চাইছিলাম না, কিন্তু তোমার নাকি আমাকে অনেক দেখতে ইচ্ছে করছে, তাই জোর করে এনেছো। পৃথা বোকা বনে গেল। এসব কথা সে কখন বলল? সেটা বানিয়ে বানিয়ে কেমন মিথ্যে বলছে। পৃথা চোখ বড় বড় করে বলল, আমি এসব কথা কখন বললাম? মিথ্যাবাদী লোক একটা। সে তুমি জানো আর আমি জানি, আর কেউ তো জানে না। পৃথা তেতে গেল, কটমট করে বলল,
বাবা তাহলে ঠিকই বলেছে, কিন্তু আপনি আমাকে মিথ্যে বলে ঘুরিয়েছেন। তুর্য ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো। তোমার বাবা আমাকে নিয়ে আবার কি বলেছে? পৃথা অতটাও ভাবলো না, সরল মনে জবাব দিল। বাবা বলেছেন তিনি আপনাকে চেনেন না, অথচ আপনি সেদিন গাড়িতে বলেছিলেন আমার বাবা আপনাকে ভালোভাবে চেনে। তুর্যের কপালের ভাঁজ হালকা হলো। সে তো আগে থেকেই জানতো এই কথা। ওই প্রথম যেদিন শ্বশুরের সাথে তার সাক্ষাৎ হলো, সেদিনও সে বলেছিল। রাজাকাররা ভালো মানুষ চিনে না। এ আর নতুন কি? তুর্য পৃথার কথায় ততটা পাত্তা দিল না। মেয়েটাকে আবার হুমকি দিয়ে বলল, আমার বাসায় আসবে নাকি আমি তোমার বাসায় আসব? গাড়িতে আছি আমি। গাড়িটা আমার বাসার সম্মুখে না থামিয়ে সোজা তোমার বাসার সম্মুখে থামাবো বলে দিলাম। পৃথা ভয় পেয়ে গেল। এই আতপাগল লোক যদি একবার তার বাড়িতে চলে আসে, তাহলেই তো বাড়িতে কুরুক্ষেত্র বেঁধে যাবে। তারপর যদি আবার ওইসব বানিয়ে বানিয়ে মিথ্যে বলে, তবে তো আজ মরতে হবে নির্ঘাত। পৃথা তাড়াহুড়ো করলো, ব্যস্ত হয়ে বলল, আমি আসছি, এক্ষুনি আসছি। তুর্য বাঁকা হাসলো, হাত ঘড়ির পানে একবার তাকিয়ে বলল, তাড়াতাড়ি এসো, আমি অপেক্ষা করছি তোমার জন্য। কথাটা বলেই কল কাটলো তুর্য। পৃথা পড়ল মহা চিন্তায়। ভয়ে তো বলে দিল সে যাবে, কিন্তু তুর্যের বাসায় যেত কেমন ভয় ভয় লাগছে। অত বড় ফ্ল্যাটে মাত্র 2জন পুরুষের বসবাস, সেখানে একা একটা মেয়ে যাবে। যদি ওরা খারাপ কিছু করার চেষ্টা করে পৃথার সাথে, যদিও মেয়েটার মনে হচ্ছে না তুর্য এমন কিছু করতে পারে, তবুও এই আধুনিক সভ্যতার বিশ্বাস করতে কে আছে? দীর্ঘদিনের অতি পরিচিত মানুষগুলো হুট করে নিজের রূপ বদলে নিতে দুইবার ভাবে না। সেখানে তুর্য তো অপরিচিত একজন পুরুষ, আবার না গিয়েও যে উপায় নেই। ছেলেটা একবার এই বাড়িতে চলে আসলে বিপদ বাড়বে বই কমবে না। মনের মধ্যে একরাশ চিন্তা নিয়ে উঠে দাঁড়ালো পৃথা। কলেজের ব্যাগের মধ্যে থেকে মরিচ গুলিয়ে রাখা একটা স্প্রে বোতল রাখলো তার কাঁধ ব্যাগে। নিজের নিরাপত্তার জন্য ব্যাগে সর্বদাই মরিচ গোলানো স্প্রে রাখে পৃথা। আজও সে বোতল নিতে, নিজেও নিরাপত্তার জন্য। যদি তুর্য বা আরস তার সাথে অপ্রত্যাশিত কিছু করার চেষ্টা করে, তবে সেও এর প্রয়োগ করবে। মনের মধ্যে আকাশ পাতাল ভাবতে ভাবতে নিজের কক্ষ থেকে বেরিয়ে এলো মেয়েটা। বসার কক্ষে এসে এসে আবারও মুখোমুখি হলো বাবার। সেই যে লোকটা এখানে বসেছে আর ওঠেনি। পৃথাকে দেখেই ভ্রু কুঁচকালো পলাশ শিকদার। থমথমে কণ্ঠে প্রশ্ন করলো, আবার কোথায় যাচ্ছ? পৃথা অপ্রস্তুত হলো, আমতা আমতা করে বলল, এই তো সামনের বিল্ডিংয়ে। আমার নতুন এক বান্ধবী ওই বিল্ডিংয়ে বাসা ভাড়া নিয়েছে। কলেজে গেলাম না, ঘরে একা একা বসে ভালো লাগছিল না, তাই ভাবলাম ওর বাসা থেকে ঘুরে আসি একটু। পলাশ শিকদার মেয়েকে সন্দেহ করলেন না, উল্টা তিনিই চাইছিলেন মেয়ে এই মুহূর্তে ঘরের বাইরে যাক। আবার বাইরে গেলে যদি তুর্যের সাথে দেখা হয়ে যায়, সেই ভয় কলেজ যেতে দেয়নি। তবে সামনের বিল্ডিং যেতে তো বাধা নেই, সেখানে তুর্য আসবে কোত্থেকে? প্রথমে একবার ভাবলেন মেয়েকে এমনিই যেতে দিবে, কিন্তু পরক্ষণে কি ভেবে আবার সোফা থেকে উঠে দাঁড়ালেন লোকটা। পৃথাকে উদ্দেশ্য করে বললেন, চলো, আমি দিয়ে আসছি তোমাকে। পৃথা চমকালো, ভয়ে ডানা বাঁধলো তার মনের হৃদয়ে। বাবা তাকে দিয়ে আসতে যাবে? কোনোভাবে যদি পলাশ শিকদার একবার টের পেয়ে যায় তার মেয়ে মিথ্যে বলছে, সে কোনো বান্ধবীর বাড়িতে নয়, বরং এক অপরিচিত পুরুষের ফ্ল্যাটে যাচ্ছে, তখন কি হবে? পৃথার গলা শুকিয়ে এলো। মেয়েটাকে আটকাতে চাইলো নিজের বাবাকে, জোরপূর্বক হেসে বলল, তোমার যেতে হবে না বাবা, এই তো সামনের বিল্ডিংয়ে যাব আমি। তুমি আবার শুধু শুধু কষ্ট করতে যাবে কেন? পলাশ শিকদার তাকালেন মেয়ের পানে, গম্ভীর কণ্ঠে বললেন, আমার সাথে এসো, নয়তো যেতে হবে না তোমাকে। পৃথা পড়ল মহাবিপাকে। না গিয়েও তো উপায় নেই, তাহলে তুর্য এখানে চলে আসবে। আর বাবাকেও যদি এখন বলে সে যাবে না, তবে নিশ্চয়ই তার বাবা সন্দেহ করবে। বান্ধবীর বাড়িতে বাবার নিয়ে আসা তো আর অস্বাভাবিক কিছু নয়। সেখানে বাবা যাবে শুনেই যাব না বলাটা মোটেও বাঞ্ছনীয় নয়। অগত্যা পৃথাকে তার বাবার প্রস্তাবে রাজি হতে হলো। মনের মধ্যে একরাশ ভয় নিয়ে চলল সে বাবার সাথে। নিজেদের বাসার পর 3টা বিল্ডিং রেখে 4র্থ বিল্ডিংয়ের সম্মুখে এসে থামকাল পৃথা। ঢোক গিলে পলাশ শিকদারকে বলল, চলে এসেছি বাবা, এই বিল্ডিংয়ে আমার বান্ধবীর বাসা। পলাশ শিকদার মেয়ের কথায় সত্যতা পেলেন। এই বিল্ডিংটা তো তার বাসার কাছেই, ধরতে গেলে সামনেই। তিনি আর ঘাটালেন না বিষয়টা নিয়ে। বিল্ডিংয়ের সম্মুখে দাঁড়িয়ে মেয়েকে বললেন, তুমি ভেতরে যাও তাহলে, আমি আসছি এখন। পৃথা এক প্রকার নিঃশ্বাস আটকে বাবাকে প্রশ্ন করল,
তুমি ভেতরে যাবে না বাবা? না। পলাশ শিকদার এক অক্ষরের উত্তর। পৃথা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, তার বাবা অন্তত এখানে এসে একটা কাজের কাজ করলো। পলাশ শিকদার একবার বিল্ডিংয়ের ভেতর গেলেই তো পৃথা ধরা পড়ে যেত বাজেভাবে, আর তারপর সোজা উপরে। পৃথা ঠোঁট টেনে একটু হাসলো, নম্রভাবে বলল, আচ্ছা, আমি তাহলে ভেতরে যাচ্ছি। পৃথার বাক্যেই সমাপ্তি ঘটিয়ে দ্রুত ঢুকে গেল বিল্ডিংয়ের ভেতর। পলাশ শিকদারও আর দাঁড়ালেন না, দ্রুত পায়ে চলে এলেন নিজের বাড়িতে। বসার কক্ষে ঢুকতেই দেখা পেলেন পিয়াল বসে রয়েছে সোফার ওপরে। তাদের সাথে সুফিয়া বেগমও রয়েছেন। সকলের চোখ মুখে চিন্তার ছাপ। বাবাকে আসতে দেখে পিয়াস উঠে দাঁড়ালো, চিন্তিত কণ্ঠে শুধালো, হুট করে কল করে আসতে বললে কেন? কোনো সমস্যা হয়েছে কি? পিয়াসের কথা শেষ হতে না হতেই পিয়াল বলল, এই তুর্য চৌধুরী আবার কোনো সমস্যা করছে নাকি বাবা? পলাশ শিকদার একবার সূক্ষ্ম দৃষ্টিতে তাকালেন স্ত্রী সন্তানের পানে, অতঃপর থমথমে কণ্ঠে বললেন, আমি পৃথার আবার বিয়ে দেব। পলাশ শিকদারের কণ্ঠে তোলা প্রতিটি ধ্বনি যেন বিস্ফোরণ ঘটালো উপস্থিত সকলের মধ্যে। পিয়াস গোল গোল চোখে তাকালো বাবার পানে, অবিশ্বাস্য কণ্ঠে বলল, কি? পলাশ শিকদার পরপর আবার একটা বিস্ফোরণ ঘটালো বাসার কক্ষে। সোফার উপরে বসতে বসতে বললেন, আজ সন্ধ্যায় পাত্রপক্ষ দেখতে আসবে পৃথাকে। সব ঠিকঠাক থাকলে কাল আগাদ